আমি রেসপন্স করবো তাহলে যে কনফিডেন্স থেকে আসলো ম্যাডাম নাই ম্যাডামকে ফোন দিলাম ম্যাডাম তো খুঁজতেছি লাগাবো এই 2 টাকা অনেক 250 টাকা হয় নদী শুরু হয়েছে ওকে জব মাস্টারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি শরীফ আহমেদ আজকে মূলত আমরা কথা বলবো আন্তর্জাতিক বিষয়গুলির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে বৈশ্বিক অর্থনৈতিক সংস্থা এই বৈশ্বিক অর্থনৈতিক সংস্থা আমাদের আন্তর্জাতিক যে সিলেবাস আছে সেখান থেকে আমরা দেখতে পাই প্রায় 2 থেকে 3 মার্কের কোশ্চেন আসে এবং শুধুমাত্র বিসিএস না আমরা দেখতে পাই নিবন্ধন এরপরে প্রাইমারি সহ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তো এই জন্য আমরা আজকে এই বৈশ্বিক অর্থনৈতিক সংস্থা নিয়ে আলোচনা করব এবং এই টপিক থেকে যে সকল কোশ্চেনগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় আসছে সেগুলো আমরা আলোচনা করব তো আপনারা যারা ক্লাসটা দেখতেছেন সবাই একটু প্লিজ বেশি বেশি শেয়ার করে দেন আমাদের সাথে যারা সংযুক্ত আছেন আজকের ক্লাসটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকেন আমরা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আছে বা টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব তো দেখেন এই যে বৈশ্বিক অর্থনৈতিক সংস্থা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৈশ্বিক বলতে আসলে কি বোঝানো হয় আমরা যে গত বিসিএস রিটেন একটা কোশ্চেন দেখলাম যে আন্তর্জাতিক এবং বৈশ্বিক এর মধ্যে আসলে পার্থক্যটা কি খেয়াল করে দেখেন মনে করেন বাংলাদেশের সাথে তার আশপাশের এই যে আমাদের এশিয়া এই অঞ্চলের 5-7টা 10টা রাষ্ট্রের যে সম্পর্ক সেটাকেই মূলত বলা হয় আন্তর্জাতিক সম্পর্ক আর বাংলাদেশের সাথে পুরো পৃথিবীর যে সকল মহাদেশগুলো আছে পুরো সবকটা মহাদেশব্যাপী বিভিন্ন রাষ্ট্রের সাথে যে রিলেশন সেই রিলেশনটাকেই বলা হয় বৈশ্বিক রিলেশন খেয়াল করে দেখেন তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বৈশ্বিক এবং আন্তর্জাতিকের মাঝে একটা পরিধিগত পার্থক্য আছে আন্তর্জাতিকের পরিধি হচ্ছে সীমিত আর বৈশ্বিকের পরিধি হচ্ছে বিশাল তো এইখানে আমরা মূলত বিশ্বের যে সকল অর্থনৈতিক সংস্থাগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো এখানে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি দেখেন প্রথম যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্রিটন উডস সংস্থা কোনটা একটু দেখি তো আপনারা যারা অনলাইনে সংযুক্ত আছেন একটু বলেন তো যে নিচের কোনটা ব্রিটন উডস সংস্থা এখানে দেওয়া আছে আইডিএ এরপরে আইএমএফ ডাব্লিউটিও আর হচ্ছে ইউনিডো ইউএনআইডিও ইউনিডো দেখেন এখানে আমরা 4টা অপশনে রাখছি আমাদের সাথে অনেকে সংযুক্ত আছেন সালাম দিয়েছেন অনেকে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আশা রাখি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন তো আমাদের যে ফার্স্ট যে কোশ্চেন এই ফার্স্ট কোশ্চেনের একটু আপনারা অ্যান্সারটা দেন তো দেখি যে নিচের কোনটা ব্রিটন উডস সংস্থা কোনটাকে আমরা ব্রিটন উডস সংস্থা বলবো রেজন আলী লিখছেন হচ্ছে ডাব্লিউটিও আর কেউ আমরা কোনটাকে হচ্ছে ব্রিটন উডস সংস্থা বলবো দেখেন এই যে ব্রিটন উডস সংস্থা কাকে বলে আমরা একটু দেখি এবং কোনটা ব্রিটন সংস্থা আমরা জানি 1944 সালে 1 থেকে 22 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রিটন উডস নামক স্থানে একটা সম্মেলনের আয়োজন করা হয় এই সম্মেলনে আমরা দেখতে পাই 44টি দেশ বা জাতি উপস্থিত ছিল এবং এই সম্মেলনের উদ্দেশ্য ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপের অর্থনৈতিক পুনর্গঠন এই ইউরোপের অর্থনৈতিক পুনর্গঠন করার জন্য মূলত এই সম্মেলনটার আয়োজন করা হচ্ছে তবে এখানে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গোপন স্বার্থ ছিল খেয়াল করেন
এই মার্কিন যুক্তরাষ্ট্র সে খেয়াল করে দেখেন, এই মার্কিন যুক্তরাষ্ট্র সে চিন্তা করে দেখলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ইউরোপ এই অঞ্চলটা চরমভাবে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত টোটাল বিশ্ব নিয়ন্ত্রণ করতে হচ্ছে ইউরোপ মহাদেশ। কারণ পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত যত রাষ্ট্র আছে দেখবেন এই রাষ্ট্রগুলো হয় যুক্তরাজ্যের কলোনি ছিল, নইলে হচ্ছে ফ্রান্সের কলোনি ছিল, নইলে আপনার হচ্ছে স্পেনের কলোনি ছিল, নইলে পর্তুগালের কলোনি ছিল। মানে পুরা বিশ্ব শাসন করতে হচ্ছে ইউরোপ, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে সে চরমভাবে বিপর্যস্ত। এই জন্য এই সময় মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তা করলো, আমি যদি এখন ইউরোপকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করি তাহলে ইউরোপ কার প্রতি অনুগত থাকবে? ইউএস এর প্রতি অনুগত থাকবে। তার মানে আমি মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপকে হাতে রেখে পুরো বিশ্বকে এখন কি করব? নিয়ন্ত্রণ করব, শাসন করব। তবে ইউরোপ এতদিন পর্যন্ত পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করতো সামরিক উপায়ে, আমি একটু ভিন্ন উপায় অবলম্বন করব, যে উপায়টা হবে টেকসই। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দেখলো যে একটা অঞ্চলকে দীর্ঘস্থায়ীভাবে নিয়ন্ত্রণ করতে গেলে তার অর্থনীতিটা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এই জন্য সে চিন্তা করলো আমি অর্থনৈতিক উপায়ে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করব। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তার ব্রিটেন-উডস শহরে 1944 সালে যে সম্মেলনের আয়োজন করছে সেই সম্মেলনটাকেই বলা হচ্ছে ব্রিটেন-উডস সম্মেলন। এবং এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা দেখতে পাই মূলত দুইটা সংস্থা প্রতিষ্ঠা হয়, একটা হচ্ছে আইবিআরডি আর একটা হচ্ছে আইএমএফ। তাহলে এই যে আইবিআরডি এবং আইএমএফ ব্রিটেন-উডস সংস্থার মধ্য দিয়ে ব্রিটেন-উডস সম্মেলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। এই জন্য এই দুইটা সংস্থাকে বলা হয় ব্রিটেন-উডস সংস্থা। এবং একই সাথে দুইটা সন্তান জন্মগ্রহণ করলে আমরা বলি যমজ, আর একই সাথে দুইটা সংস্থা জন্মগ্রহণ করছে বা প্রতিষ্ঠা হয়েছে এই জন্য বলা হচ্ছে যমজ। এই জন্য এই দুইটা সংস্থাকে বলা হয় ব্রিটেন-উডস যমজ। তাহলে ব্রিটেন-উডস যমজ বা ব্রিটেন-উডস সংস্থা হচ্ছে আইবিআরডি এবং হচ্ছে আইএমএফ। তাহলে খেয়াল করে দেখেন তো এখানে কোনটা প্রতিষ্ঠা হচ্ছে? ব্রিটেন সংস্থা কোনটা আছে? আইএমএফ। এখানে হচ্ছে আইবিআরডি নাই, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আইএমএফ। ওকে, আপনারা যারা হচ্ছে রাইট অ্যান্সার দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো এরপরে আমাদের যে নেক্সট কোশ্চেন আমরা যাই, খেয়াল করেন নেক্সট কোশ্চেন, বিশ্বব্যাংক গ্রুপের সংস্থা 9 কোনটি? প্লিজ আপনারা যারা সংযুক্ত আছেন ক্লাসটা দেখতেছেন সবাই ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার করেন এবং কোশ্চেনের অ্যান্সারটা দেন। বিশ্বব্যাংক গ্রুপের সংস্থা 9 কোনটি? এখানে দেওয়া আছে অপশনে আইবিআরডি, আইডিএ, আইএফসি আর হচ্ছে আইএমএফ। এই চারটার মধ্যে কোন সংস্থাকে আমরা বলবো যে বিশ্বব্যাংক গ্রুপের 9? একটু দেখি আপনারা অ্যান্সার দেন। ক, খ, গ, ঘ। আচ্ছা, এখানে হচ্ছে আমরা অলরেডি দুইজনে অ্যান্সার পেয়ে গেছি, দুইজন বলছেন হচ্ছে আইএমএফ। ওকে, বাকিরা বি মানে আইডিএ। ওকে, অসীম আকরাম বলছেন হচ্ছে আইএমএফ, নাসির সুমন বলছেন হচ্ছে বি। আচ্ছা, এখানে অনেকগুলো অ্যান্সার আমরা চলে আসতেছে, আমরা দেখি একটু খেয়াল করেন। বিশ্বব্যাংক গ্রুপ নিয়ে আমরা একটু আলোচনা করি, খেয়াল করেন। বিশ্বব্যাংক গ্রুপ বলতে মূলত 5টা সংস্থাকে বোঝানো হয়। বিশ্বব্যাংক গ্রুপ বলতে কয়টা সংস্থা? 5টা সংস্থাকে আমরা বলবো। নাম্বার 1 এক হচ্ছে আইবিআরডি, নাম্বার 2 হচ্ছে আইডিএ, নাম্বার 3 হচ্ছে আইএফসি, নাম্বার 4 হচ্ছে এমআইজিএ মেগা, আর নাম্বার 5 হচ্ছে আইসিএসআইডি। তাহলে খেয়াল করে দেখেন তো, আইবিআরডি আছে, আইডিএ আছে, আইএফসি আছে, আইএমএফ নাই। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কোনটা? আইএমএফ। আইএমএফ কে আমরা ব্রিটেন-উডস সংস্থা বলতেছি, কিন্তু এটা বিশ্বব্যাংক গ্রুপের অন্তর্ভুক্ত না। খেয়াল করেন, আমরা এই যে 5টা সংস্থা, এই 5টা সংস্থাকে আমরা বলছি বিশ্বব্যাংক গ্রুপের সংস্থা। এখন খেয়াল করেন, যদি বলতো বিশ্বব্যাংকের মূল সংস্থা তাহলে একটা বোঝাইতো, সেই বিশ্বব্যাংকের মূল সংস্থা হচ্ছে আইবিআরডি। আর যদি শুধু বলতো বিশ্ব ব্যাংক, মূল সংস্থা না, শুধু বিশ্ব ব্যাংক, তাহলে দুইটা সংস্থা, একটা হচ্ছে আইবিআরডি, একটা হচ্ছে আইডিএ। খেয়াল করেন, এই আইবিআরডি এবং আইডিএ মিলেই মূলত হচ্ছে বিশ্ব ব্যাংক। আর যদি বলে বিশ্ব ব্যাংক গ্রুপ তখন হচ্ছে এই 5টা। এবং আপনারা দেখবেন এই আইবিআরডি এ হচ্ছে ধনী রাষ্ট্রগুলোকে কঠিন শর্তে ঋণ দেয়, এই জন্য এটাকে বলা হয় হার্ড লোন উইন্ডো। আর এ দরিদ্র রাষ্ট্রগুলোকে সহজ শর্তে ঋণ দেয়, এই জন্য আইডিএ কে বলা হয় সফট লোন উইন্ডো। তাহলে আমরা এখানে হচ্ছে
বিশ্বব্যাংক গ্রুপ এবং বিশ্বব্যাংক এর মূল সংস্থা সম্পর্কে আমরা আলোচনাগুলো করলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিশ্বব্যাংক গ্রুপ বললে মূলত হচ্ছে কয়টা সংস্থা আসবে? 5টা সংস্থা আসবে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা বিশ্বব্যাংক গ্রুপের অন্তর্ভুক্ত নয়। তো আপনারা যারা হচ্ছে আইএমএফ অ্যান্সার দিচ্ছেন 4 নাম্বার, তারা সবাই রাইট। এরপরে পরবর্তী যে কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের কোন সংস্থা সদর দপ্তর ওয়াশিংটন ডিসি? নিচের কোন সংস্থা সদর দপ্তর ওয়াশিংটন ডিসি? এখানে দেওয়া আছে আইএমএফ, আইবিআরডি, তারপরে হচ্ছে মেগা, আর হচ্ছে সব কয়টি। দেখি তো আপনার অ্যান্সার দেন তো, যে নিচের কোন সংস্থাটি সদর দপ্তর ওয়াশিংটন ডিসি? এখানে আমরা হচ্ছে 4টা অপশন, আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এরপর হচ্ছে আইবিআরডি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, মেগা মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, আর হচ্ছে সব কয়টি। দেখি স্যার, ফুল মিনিং গুলো একটু সাথে বলেন। হ্যাঁ, আমি ফুল মিনিং বলে দিচ্ছি অলরেডি। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ, আইবিআরডি হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, আর মেগা হচ্ছে মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। আচ্ছা, এখানে আমরা অনেকগুলো অ্যান্সার পাইছি, সবাই বলছে হচ্ছে সব কয়টি। একটু খেয়াল করেন, আমরা সহজে বলি, বৈশ্বিক যত অর্থনৈতিক সংস্থা আছে সবগুলো সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। আমরা দেখতে পাইছি যে এই সময় মার্কিন যুক্তরাষ্ট্র অনেকগুলো বৈশ্বিক অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠা করছে। এই সংস্থাগুলো প্রতিষ্ঠার পেছনে মূল ভূমিকা পালন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সে তার রাজধানী শহর ওয়াশিংটন ডিসি থেকে পুরা বিশ্বের অর্থনৈতিক সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। যেহেতু সে ওয়াশিংটন ডিসি থেকে পুরা বিশ্বের অর্থনৈতিক সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে, এই জন্য সে সবগুলো বৈশ্বিক অর্থনৈতিক সংস্থার সদর দপ্তর নির্মাণ করছে তার রাজধানী শহর ওয়াশিংটন ডিসিতে। সেই বৈশ্বিক অর্থনৈতিক সংস্থাগুলো কোনগুলা খেয়াল করে দেখেন। 1 নাম্বার আইএমএফ, আর ওই যে বিশ্বব্যাংক গ্রুপে আমরা 5টা সংস্থা বলছিলাম সেগুলো হচ্ছে আইবিআরডি, আইডিএ, আইএফসি, মেগা, আর আইসিএসআইডি। এই যে 6টা সংস্থা, এই 6টা সংস্থার সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। দেখেন, তাহলে এই 6টা সংস্থার সদর দপ্তর আমরা বললাম ওয়াশিংটন ডিসি, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি? সব কয়টি। ওকে, তাহলে আমরা 3 নম্বর কোশ্চেনের ব্যাখ্যা পেয়ে গেলাম। এবার পরবর্তী কোশ্চেন আসেন। ডাব্লিউটিও কত সালে প্রতিষ্ঠিত হয়? একটু বলতে পারবেন, ডাব্লিউটিও কত সালে প্রতিষ্ঠিত হয়? দেখি একজন বলছেন অর্থ সংক্রান্ত বোঝাইলে ওয়াশিংটন ডিসি। হ্যাঁ, রাইট, অর্থনীতি নিয়ে কাজ করলে সেটা আমরা বলবো হচ্ছে ওয়াশিংটন ডিসি। যেমন খাদ্য কৃষি নিয়ে বললে সেই সংস্থাগুলোর সদর দপ্তর হচ্ছে ইতালির রোম শহরে। আবার আন্তর্জাতিক আদালত গুলো সবই হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে। যখন আমরা আপনাদের সদর দপ্তর নিয়ে হেডকোয়ার্টার নিয়ে ক্লাস নিব তখন আমরা এগুলো আপনাদেরকে ডিটেল বলে দিয়ে দিব, ঠিক আছে? এখন নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে ডাব্লিউটিও কত সালে প্রতিষ্ঠিত হয়? একটু বলেন তো দেখি। একজন বলছেন 1993, বাকিরা ডাব্লিউটিও কত সালে প্রতিষ্ঠিত হয়? ডাব্লিউটিও কত সালে প্রতিষ্ঠিত হয়? আচ্ছা, অনেকে অ্যান্সার দিয়েছেন, আমরা একটু দেখি কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা যে বলছিলাম ব্রিটেন উডস সম্মেলনের আয়োজন করা হয়েছিল 1944 সালে। এই ব্রিটেন উডস সম্মেলনে মূলত 3টা সংস্থা নিয়ে আলোচনা করা হয়েছিল। 3টা সংস্থা, এক হচ্ছে আইবিআরডি, 2 হচ্ছে আইএমএফ, আর 3 হচ্ছে আইটিও।
এই ব্রিটেন রুট সম্মেলনের মধ্য দিয়ে দুইটা সংস্থা প্রতিষ্ঠা হয়, এক হচ্ছে আইবিআরডি আর হচ্ছে আইএমএফ, কিন্তু আইটিও প্রতিষ্ঠা হয় নাই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে যে এই মুহূর্তে যদি আমি ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন এটা প্রতিষ্ঠা করতে যাই তাহলে আমার বাণিজ্য কিছুটা হুমকির মধ্যে পড়তে পারে। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনীহার কারণে এই মুহূর্তে আইটিও প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু পরবর্তীতে আইটিও এর আদলে 1947 সালে একটা সংস্থা প্রতিষ্ঠা হয় যার নাম হচ্ছে গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট ট্যারিফস অ্যান্ড ট্রেড। খেয়াল করেন, গ্যাট প্রতিষ্ঠা হয় 47 সালে। এই গ্যাট কার্যকর হয় 1948 সালে। এবং এই গ্যাট প্রতিষ্ঠার পরে তারা এই গ্যাটের কার্যক্রম, উদ্দেশ্য, কাজ নিয়ে আমরা দেখতে পাই অনেকগুলা রাউন্ড বা সম্মেলনের আয়োজন করছে। পরবর্তীতে আমরা দেখতে পাই তারা সর্বশেষ একটা রাউন্ডের আয়োজন করছিল যার নাম হচ্ছে উরুগুয়ে রাউন্ড। এই উরুগুয়ে রাউন্ড সমাপ্ত হয় 1994 সালে। এই উরুগুয়ে রাউন্ডে তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে আমরা গ্যাটের নামটা চেঞ্জ করে ফেলবো। এবং এই উরুগুয়ে রাউন্ডে আমরা দেখতে পাই তারা সিদ্ধান্ত নিল গ্যাটের নাম চেঞ্জ করে তারা রেখে দিল হচ্ছে WTO। সিদ্ধান্ত নিছে উরুগুয়ে রাউন্ডে 1994 সালে, কিন্তু এটা বাস্তবায়ন করছে আমরা দেখলাম 1995 সালে। তাহলে WTO এটা মূলত প্রতিষ্ঠিত হচ্ছে কত সালে? 1995 সালের 1 জানুয়ারি থেকে এটা বাস্তবায়ন করছে। তাহলে WTO আমরা দেখতে পাচ্ছি এটা মূলত প্রতিষ্ঠিত হচ্ছে কত সালে? 1995 সালে। এর পূর্ব নাম আমরা কি ছিল দেখলাম? গ্যাট। গ্যাট থেকেই মূলত কি হয়েছে? WTO হয়েছে উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে। এখন এই যে WTO এর ফুল মিনিং হচ্ছে অল ট্রেড অর্গানাইজেশন। বিশ্বে যতগুলা বাণিজ্যিক সংস্থা আছে এর মধ্যে সবচাইতে বৃহত্তম যে বাণিজ্যিক সংস্থা তার নাম হচ্ছে এই WTO। এবং এই WTO এর সদর দপ্তর হচ্ছে আমরা জানি সুইজারল্যান্ডের জেনেভা। খেয়াল করেন, সুইজারল্যান্ডের জেনেভাতে। তাহলে আমরা এখানে রাইট অ্যান্সার পেয়ে গেলাম যে অল ট্রেড অর্গানাইজেশন এটা মূলত প্রতিষ্ঠিত হচ্ছে কত সালে? 1995 সালে। যারা 95 অ্যান্সার করছেন তারা রাইট। আচ্ছা, মোহাম্মদ গুলাম রব্বানী লিখছেন যে এই প্ল্যাটফর্মে আজকে ফার্স্ট হচ্ছে ক্লাস করতেছেন। আচ্ছা, ওকে, ব্রানি চান। হ্যাঁ, আপনাদের জন্য ব্রানির আয়োজন করবে, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা হচ্ছে WTO দেখে ফেললাম। এবার আসলে আমরা নেক্সট কোশ্চেন দেখি। 5 নাম্বার হচ্ছে ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত? একটু বলেন তো দেখি, ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অনলাইনে যারা সংযুক্ত আছেন বলেন, ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে অপশন দেওয়া আছে হচ্ছে নয়াদিল্লি, মস্কো, সাংহাই আর হচ্ছে বেইজিং। ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নয়াদিল্লি, মস্কো, সাংহাই আর হচ্ছে বেইজিং। সাউন্ড কম, সাউন্ড শুনতে পাচ্ছে না। আমরা বললাম ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখেন, ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রিক্স এর সদর দপ্তর হচ্ছে কোথায় অবস্থিত? নয়াদিল্লি, মস্কো, তারপর হচ্ছে সাংহাই, এরপর হচ্ছে বেইজিং। আচ্ছা, পাশে বর্ষা বলছেন হচ্ছে সি মানে হচ্ছে সাংহাই, আরিফ খান বলছেন হচ্ছে এ মানে হচ্ছে নয়াদিল্লি। দেখি অন্যরা বাকিরা অ্যান্সার দেন, আমরা একটু দেখি। খেয়াল করেন, আমরা দেখতে পাই যে ইউএসএ এবং ইউরোপ এরা মিলে পুরা বিশ্বের অর্থনীতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য
তারা ওই যে ব্রিটেন উডস সম্মেলনের মাধ্যমে দুইটা সংস্থা প্রতিষ্ঠা করছিল, যে IBRD মানে হচ্ছে যেটা আমরা বললাম বিশ্ব ব্যাংক, আর হচ্ছে IMF। তাহলে এই যে পশ্চিমা রাষ্ট্রগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র তার নেতৃত্বাধীন পশ্চিমা রাষ্ট্রগুলো পুরা বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা দেখতে পাই যে কিছু সংস্থা প্রতিষ্ঠা করছে, কিছু ব্যাংক প্রতিষ্ঠা করছে। এখন এই ইউএস এবং ইউরোপে এই ব্যাংকগুলোর মাধ্যমে পুরা বিশ্বের রাষ্ট্রগুলোকে ঋণ দিয়ে বিশ্বে আধিপত্য বিস্তার করতেছে। এমন সময় আমরা দেখতে পাই ধীরে ধীরে কিছু রাষ্ট্র তারাও ডেভেলপ হচ্ছে, যেমন ব্রাজিল, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, এরাও ধীরে ধীরে কি হচ্ছে, ডেভেলপ হচ্ছে। এই জন্য এরাও চিন্তা করতেছে যে এই পশ্চিমা রাষ্ট্রগুলো ব্যাংক তৈরির মাধ্যমে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করতেছে, তাহলে আমরা পশ্চিমা আধিপত্য হ্রাস করে আমরা একটা গ্রুপ, আমরাও বিশ্বে আধিপত্য বিস্তার করব। এই পশ্চিমাদের বিরুদ্ধে আর একটা গ্রুপ দাঁড় হওয়ার জন্য আমরা দেখতে পাই তারা একত্র হচ্ছে। এইরকম চারটা রাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না মিলে তারা একটা জোট গঠন করলো 2008 সালে। সেই জোটের নাম ছিল হচ্ছে ব্রিক। খেয়াল করেন, 2008 সালে হচ্ছে ব্রিক গঠন হয়। 2011 সালে যখন সাউথ আফ্রিকা যোগদান করলো তখন এই সংস্থার নাম হয়ে গেল ব্রিক্স। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। এখন এই যে ব্রিক্স গঠন করা হয়েছে মূলত হচ্ছে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে আর একটা গ্রুপ নিজেরা আধিপত্য বিস্তার করতে চাচ্ছে, এই জন্য তারা ব্রিক্স গঠন করছে। এখন এই যে ব্রিক্স, খেয়াল করে দেখেন এর সদর দপ্তর তারা কোথাও নির্মাণ করতে পারে নাই, এই জন্য ব্রিক্স এর কোনো সদর দপ্তর নাই। অফিসিয়ালি ব্রিক্স এর কোনো সদর দপ্তর নেই। কিন্তু আমরা দেখলাম যে ব্রিক্স এ 5টা সদস্য রাষ্ট্র, এরপরে আরো অনেকগুলা রাষ্ট্র যোগদান করছে, সব মিলিয়ে বর্তমানে এখন হচ্ছে 10টা সদস্য রাষ্ট্র। সেই 10টার মধ্যে সর্বশেষ আমরা দেখতে পাই যে রাষ্ট্র হচ্ছে, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। তো খেয়াল করে দেখেন এই যে আমরা দেখতে পাচ্ছি ব্রিক্স এর কোনো সদর দপ্তর নাই, কিন্তু এইখানে নেই অপশনটা নাই, তাহলে আমাদের আর একটু ডিপে যেতে হবে। আমরা দেখতে পাই যে এই পশ্চিমা রাষ্ট্রগুলো তারা যে বিশ্বকে নিয়ন্ত্রণ করতেছে কিছু ব্যাংকের মাধ্যমে, তাহলে ব্রিক্স তারাও চিন্তা করলো যে আমরাও যদি এখন ব্যাংক প্রতিষ্ঠা না করি তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্তের রাষ্ট্রগুলোকে আমরা ঋণ দিতে পারবো না, আর ঋণ দিতে না পারলে আমরা আধিপত্য বিস্তার করতে পারবো না। এই জন্য ব্রিক্স এর উদ্যোগে তারা একটা ব্যাংক প্রতিষ্ঠা করে, সেই ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, NDB। তাহলে এই যে NDB ব্যাংক মূলত ব্রিক্স এর উদ্যোগে প্রতিষ্ঠা হয়েছে 2014 সালে, কার্যকর হয় 2015 সালে। এই যে NDB ব্যাংক, এই ব্যাংকটা মূলত কার্যক্রম চালাচ্ছে কোন ব্যাংকের বিপরীতে? খেয়াল করে দেখেন, এরা যে প্রতিষ্ঠা করছিল IMF, সেই IMF এর বিকল্প হিসাবে এই NDB কাজ করতেছে। তাহলে NDB ব্যাংকটা হচ্ছে কোন ব্যাংকের বিকল্প হিসেবে কাজ করতেছে? IMF। আর এই NDB ব্যাংকের সদর দপ্তর নির্মাণ করা হয়েছে চীনের সাংহাই শহরে, সাংহাই। তাহলে এখন যেহেতু আমরা কোশ্চেন করছি ব্রিক্স এর সদর দপ্তর কোথায়, এবং এটা একটা বিসিএস আসছে, তাহলে ব্রিক্স এর অ্যাকচুয়াল সদর দপ্তর নেই, কিন্তু নেই অপশনটা যেহেতু নাই, তাহলে আরেকটু আমরা ডিপে গেলাম। ব্রিক্স এর উদ্যোগে গঠিত NDB ব্যাংকের সদর দপ্তর হচ্ছে সাংহাই, এই জন্য রাইট অ্যান্সার হচ্ছে কোনটা? সাংহাই। যদি এইখানে নেই অপশনটা থাকতো তাহলে নেই অ্যান্সার হইতো, যেহেতু নেই অপশনটা নেই এই জন্য রাইট অ্যান্সার হয়েছে কোনটা? সাংহাই। এবং এই যে NDB ব্যাংকটা আমরা দেখতে পাচ্ছি IMF এর বিকল্প হিসেবে কাজ করতেছে। আর আমরা যে বললাম যে USA আরো আধিপত্য বিস্তার করতেছে এই যে বিশ্ব ব্যাংক, এই বিশ্ব ব্যাংকের বিকল্প হিসেবে আমরা দেখতে পাচ্ছি আর একটা সংস্থা প্রতিষ্ঠা করছে বা ব্যাংক প্রতিষ্ঠা করছে চীন। সেই চীন যে আন্তর্জাতিক ব্যাংক প্রতিষ্ঠা করছে তার নাম হচ্ছে AIIB। এই চীনের আন্তর্জাতিক ব্যাংক AIIB, এটা হচ্ছে বিশ্ব ব্যাংকের বিকল্প হিসেবে কাজ করে। আর IMF এর বিকল্প হিসেবে কাজ করে হচ্ছে ব্রিক্স এর ব্যাংক, যার নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ঠিক আছে, ওকে। যারা অ্যান্সার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অধিকাংশ রাইট অ্যান্সার দিয়েছেন আপনারা। ওকে, এরপর আসেন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ব্রিক্স এর উদ্যোগে গঠিত ব্যাংক কোন সংস্থার বিকল্প হিসেবে কাজ করে থাকে? আমরা অলরেডি এটা আলোচনা করে ফেলছি। ব্রিক্স এর উদ্যোগে গঠিত ব্যাংক আমরা কি বললাম? NDB, এর পূর্ণরূপ হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। দেখেন, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এটা প্রতিষ্ঠা
প্রতিষ্ঠা 2014, কার্যকর 2015। হেডকোয়ার্টার কি বলছিলাম? সাংহাই, চীন। আর বলছিলাম এটা কোন সংস্থার বিকল্প হিসেবে কাজ করে থাকে? সেটা হচ্ছে IMF এর বিকল্প হিসেবে কাজ করে থাকে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কোনটা? IMF। দেখি আপনারা কারা রাইট অ্যান্সার দিবেন। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ কোনটা? 1 জাপান, 2 হচ্ছে চীন, 3 হচ্ছে দক্ষিণ কোরিয়া, 4 হচ্ছে সিঙ্গাপুর। দেখি আপনারা অ্যান্সার দেন। 7 নাম্বার, G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ কোনটা? দেখি বলেন। G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ কোনটা? আপনারা যারা আজকের ক্লাসে সংযুক্ত আছেন, ক্লাসটা সবাই বেশি বেশি করে শেয়ার করেন এবং কমেন্ট করেন। তো আমরা এখন যে কোশ্চেনটা বললাম সেটা হচ্ছে G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ কোনটা? মুস্তাফিজুর রহমান বলছে জাপান, ফরহাদ রেজা বলছে জাপান, বাকিরা? দেখি আরো সবাই কমেন্ট করেন। G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ কোনটা? বাকিরা? G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ। আচ্ছা, অনেকে কমেন্ট করছেন যে সবাই বলছেন জাপান। আমরা একটু G7টা পড়ে দেখি, খেয়াল করেন। G7 এর পূর্ণরূপ হচ্ছে গ্রুপ অফ 7। আমরা দেখতে পাই বিশ্বে যে সকল শিল্প উন্নত রাষ্ট্রগুলো ছিল, এই শিল্প উন্নত রাষ্ট্রগুলো 1973 সালে একটা সংস্থা প্রতিষ্ঠা করে। সেই সংস্থার নাম হচ্ছে মূলত G7। খেয়াল করে দেখেন, এই G7 এর উদ্যোগ মূলত 1973 সালে নেওয়া হয়েছে। তো এই যে G7, খেয়াল করে দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে মূলত প্রতিষ্ঠা করা হয়েছে বিশ্বের যারা হচ্ছে শিল্প উন্নত রাষ্ট্র, এই শিল্প উন্নত রাষ্ট্রগুলো মিলে হচ্ছে G7 প্রতিষ্ঠা করছে। এখন বিশ্বের শিল্প উন্নত রাষ্ট্র কারা আমরা একটু দেখি, খেয়াল করে দেখেন। সেই 7টা রাষ্ট্র মিলে হচ্ছে G7 প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আমরা দেখতে পাই আমেরিকা মহাদেশে শিল্প উন্নত হচ্ছে USA আর হচ্ছে কানাডা। ইউরোপে আমরা দেখতে পাই যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি। আর এশিয়া মহাদেশে এই যে 1973 সালে তখন শিল্পোন্নত ছিল হচ্ছে জাপান। এই জন্য এই 7টা রাষ্ট্র মিলে আমরা দেখতে পাচ্ছি মূলত হচ্ছে G7, গ্রুপ অফ 7। এটা প্রতিষ্ঠা করা হচ্ছে 1973 সালে। এরপরে আমরা দেখতে পাই এই সংস্থায় যোগদান করছিল রাশিয়া। এই জন্য আমরা দেখতে পাই G7 এর নাম ছিল হচ্ছে G8 নাম ছিল। কিন্তু আমরা দেখতে পাই যে রাশিয়া যখন অবৈধভাবে 2014 সালে ইউক্রেনে আক্রমণ করে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয়। এই ক্রিমিয়া অঞ্চল যখন অবৈধভাবে রাশিয়া দখল করে নেয়, তখন এই G8 এর যারা সদস্য তারা বলল যে আমরা রাশিয়াকে এই অপরাধের জন্য এখান থেকে বহিষ্কার করে দিব, এবং এই প্রস্তাব পাশ হয়ে গেল। ফলে আমরা দেখতে পেলাম 2014 সালে রাশিয়াকে এই G8 থেকে বহিষ্কার করা হলো। G8 থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয়েছে 2014 সালে এই যে ইউক্রেনের ক্রিমিয়া দখল করার কারণে। তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে 2014 সালে এই G8 এর নাম হয়ে গেল G7। তাহলে G7 এর পূর্ব নাম আগে কি ছিল? G8 ছিল।
ঠিক আছে, তাহলে এইখানে যে রাষ্ট্রগুলো আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ হচ্ছে কোনটা? জাপান। আমরা অনেকে মনে করতে পারি চীন, যেহেতু এখন অর্থনৈতিক দিক থেকে অনেক আগায় গেছে, তাহলে রাইট আনসার কোনটা হইতে পারে? চীন হইতে পারে, কিন্তু আসলে না, চীন না, এখানে মূলত হচ্ছে কোনটা হবে? জাপান হবে। আর যদি বলতো G7 ভুক্ত হচ্ছে আমেরিকা মহাদেশের রাষ্ট্র, তাহলে সেখানে হচ্ছে ইউএসএ বা কানাডা। আবার ইউরোপের বললে সেখানে হচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইটালি, এদের মধ্যে থেকে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রগুলোর জোট কোনটি? একটু দেখে আপনারা বলেন তো। বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রগুলোর জোট কোনটি? বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রগুলোর জোট কোনটি? আপনারা যারা অনলাইনে সংযুক্ত আছেন এই কোশ্চেন অ্যান্সার দেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, আসার মতো কোশ্চেন। বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রগুলোর জোট কোনটি? বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রগুলোর জোট কোনটি? সবাই অ্যান্সার দেন দেখি। বিশ্বের যে উন্নয়নশীল রাষ্ট্রগুলো আছে তাদের জোট কোনটা? খেয়াল করেন, আমরা এখানে দেখতে পাই প্রথমে দেওয়া আছে হচ্ছে G7। G7 হচ্ছে বিশ্বের যারা শিল্প উন্নত রাষ্ট্র। এই বিশ্বের শিল্প উন্নত রাষ্ট্রগুলো যে জোট বা ক্লাব, তার নাম হচ্ছে G7। তাহলে এটা আমরা লিখতে পারি যারা হচ্ছে বিশ্বের শিল্প উন্নত রাষ্ট্র, এদের জোট। এবার আসেন E8। E8 হচ্ছে যারা বিশ্বের সর্বাধিক পরিবেশ দূষণ করে, এরকম 8টা রাষ্ট্রের জোট। 8টা রাষ্ট্র বলতে এখানে 7টা দেশ আর একটা সংস্থার জোট। তাহলে আমরা দেখতে পাচ্ছি E8 হচ্ছে সর্বাধিক পরিবেশ দূষণকারী। রাষ্ট্রগুলোর জোট। এবার আসেন G20। G20 কাদের জোট? বিশ্বে যারা হচ্ছে ধনী রাষ্ট্র, খেয়াল করে দেখেন, যারা ধনী রাষ্ট্র, এরকম বিশ্বে যারা ধনী রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলোর জোটের বা ক্লাবের নাম হচ্ছে G20, গ্রুপ অফ 20। আর G77, এই G77 হচ্ছে বিশ্বে যারা উন্নয়নশীল রাষ্ট্র, খেয়াল করে দেখেন, চরম উন্নত না আবার দরিদ্র না, মাঝামাঝি উন্নয়নশীল, এইরকম রাষ্ট্রগুলোর জোটের নাম হচ্ছে G77। খেয়াল করেন G77। আমরা দেখতে পাই যে 1964 সালে মূলত 77টা রাষ্ট্র মিলে এই G77 গঠন করে। যেহেতু প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 77, এই জন্য এই সংস্থার নামকরণ করা হয়েছে G77। এরপরে আরো অনেক সংস্থা এখানে যোগদান করছে, এই জন্য বর্তমান আবার এটা সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে হচ্ছে 134। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করে দেখেন, G77 এটা হচ্ছে বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রগুলোর জোট। আর একটা সংস্থা আছে যার নাম হচ্ছে D8। এই D8 এর ফুল মিনিং হচ্ছে ডেভেলপিং 8, মানে ডেভেলপিং মানেও কি? উন্নয়নশীল। তাহলে এটাও উন্নয়নশীল, এটাও উন্নয়নশীল, পার্থক্যটা কোথায়? খেয়াল করে দেখেন, এই G77 হচ্ছে বিশ্বে যারা উন্নয়নশীল রাষ্ট্র তাদের জোট, আর D8 হচ্ছে যারা উন্নয়নশীল রাষ্ট্রগুলোর মধ্যে মুসলিম, এরকম মুসলিম রাষ্ট্র কয়েকটা 8টা রাষ্ট্র মিলে একটা জোট গঠন করছে, তার নাম হচ্ছে D8। এবং এটার উদ্যোক্তা হচ্ছে মূলত তুরস্ক, এই জন্য D8 এর সদর দপ্তর হচ্ছে কোথায়? তুরস্ক। কিন্তু আমরা দেখতে পেলাম যে কিছুদিন আগে আরো একটা রাষ্ট্র এখানে যোগদান করছে এই যে D8 এ, যার নাম হচ্ছে আজারবাইজান। এই আজারবাইজান যোগদানের কারণে আমরা দেখতে পাই যে D8 এর বর্তমান সদস্য হয়ে গেছে কত? 9টি রাষ্ট্র। আর G77 এর সদস্য হচ্ছে 134। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করে দেখেন, আমরা যে আগে G7 পড়লাম আর এখন হচ্ছে G77 পড়লাম,
এই G7 এবং G77 এই দুইটা সংস্থা কোনোটারই সদর দপ্তর নেই। তাহলে এই দুইটা সংস্থার আমরা কি দেখতে পাচ্ছি, সদর দপ্তর নেই। এবং দেখেন এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করে দেখেন, এই যে G7 আমরা পড়লাম, আরো একটা জোট আছে এই যে G20। খেয়াল করে দেখেন বিশ্বের যারা ধনী রাষ্ট্রগুলোর জোট। তো বিশ্বে যারা ধনী খেয়াল করে দেখেন এই ধনীদের মধ্যে কিন্তু সবাই শিল্প উন্নত না। এই জন্য বিশ্বের যারা শিল্প উন্নত রাষ্ট্র 7টা তারা সবাই ধনী, কিন্তু যারা ধনী তারা সবাই শিল্প উন্নত না। এই জন্য বিশ্বের যারা ধনী রাষ্ট্র এদের প্রত্যেকের স্বপ্ন হচ্ছে আমরা একটা সময় শিল্প উন্নত হব, মানে এই G7 ক্লাবে যোগদান করব। তাহলে G20 জোটটি ভবিষ্যতে কোন জোটের স্থলাভিষিক্ত হতে চাই? G20 জোটটি ভবিষ্যতে কোন জোটের স্থলাভিষিক্ত হতে চাই? সেটা হচ্ছে G7 এর স্থলাভিষিক্ত হতে চায়। যারা ধনী তারা সবাই একটা সময় কি হতে চায়? শিল্পোন্নত হতে চায়। ঠিক আছে, এটা। তাহলে আমরা এখানে অনেকগুলো সংস্থা নিয়ে আলোচনা করলাম। এরপরে পরবর্তী আমাদের যে হচ্ছে টপিক আমরা সেটাতে যাই। দেখেন যে নিচের কোন দেশটি D8 ভুক্ত নয়? D8 ভুক্ত নয়, একটু দেখি। আপনারা যারা হচ্ছে এখানে সংযুক্ত আছেন অ্যান্সার দেন। নিচের কোন দেশটি D8 ভুক্ত নয়? ইরান, তুরস্ক, বাংলাদেশ, ইরাক। দেখি একটু সবাই অ্যান্সার দেন, নিচের কোন দেশটি D8 ভুক্ত নয়? সবাই কমেন্ট করেন দেখি, নিচের কোন দেশটি D8 ভুক্ত নয়? এখানে লিখছেন হচ্ছে ইরাক। আচ্ছা স্যারের পড়ানোর স্টাইল চমৎকার, ওকে অসংখ্য ধন্যবাদ বর্ষা আপুকে। মুস্তাফিজুর রহমান লিখছেন হচ্ছে, নাসির সুমন লিখছেন হচ্ছে ইরাক। দেখেন নিচের কোনটি D8 ভুক্ত নয়? আমরা বললাম D8 এর ফুল মিনিং হচ্ছে ডেভেলপিং এইড, অর্থাৎ বিশ্বে যারা উন্নয়নশীল মুসলিম রাষ্ট্র, উন্নয়নশীল মুসলিম। দেখেন এখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশ্বের উন্নয়নশীল মুসলিম রাষ্ট্রগুলোর জোটের নাম হচ্ছে D8 অর্থাৎ ডেভেলপিং এইড। এটা আমরা দেখতে পাই তুরস্কের উদ্যোগে, মূলত এটা 1997 সালে প্রতিষ্ঠিত হয়। এই জন্য উদ্যোক্তা যেহেতু তুরস্ক, এই জন্য তুরস্কর শহর ইস্তাম্বুলে আমরা দেখতে পাই এটা রাজধানী সদর দপ্তর নির্মাণ করা হয়। এখন কথা হচ্ছে এই যে D8 এর সদস্য আমরা বললাম D8 কিন্তু সদস্য হচ্ছে 9টা। এই 9টা সদস্য মনে রাখার একটা টেকনিক আমরা মাথায় রাখতে পারি। খেয়াল করে দেখেন D8 এর যে 9টা রাষ্ট্র, এই 9টা রাষ্ট্র মাথায় রাখার একটা টেকনিক, বাপ মা নাই আজ তুমি সব। দেখেন বয়াকারতে হচ্ছে বাংলাদেশ, ইতে হচ্ছে পাকিস্তান, আতে হচ্ছে মালয়েশিয়া, নাইতে হচ্ছে নাইজেরিয়া, রস্বইতে হচ্ছে ইরান, আস্তে হচ্ছে আজারবাইজান, আজারবাইজান, তুতে হচ্ছে তুরস্ক। তুরস্ক এর বর্তমান নাম হচ্ছে তুর্কি। আগে হচ্ছে অটোমান সাম্রাজ্য বা ওসমানীয় সাম্রাজ্য বলা হতো। এতে হচ্ছে মিশর, আর রস্বইতে হচ্ছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। খেয়াল করেন। তাহলে আমরা একটু
অপশনে যাই, দেখি। দেখেন, আমরা যে রাষ্ট্রগুলো পড়লাম সেখানে ইরান আছে, তুরস্ক আছে, বাংলাদেশ আছে, কিন্তু ইরাক নাই। তাহলে D8 ভুক্ত দেশ নয়, এখানে রাইট অ্যান্সার হচ্ছে কোনটা? ঘ, ইরাক। আপনাদের মধ্যে অনেকেই রাইট অ্যান্সার দিয়েছেন যে হচ্ছে ঘ, ইরাক। কথা বলেন তো, কি বলে, বারবার কল দিচ্ছে। এরপরে হচ্ছে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে G20 জোটের সদস্য সংখ্যা কত? খেয়াল করে দেখেন, G20 জোটের সদস্য সংখ্যা কত? আমরা জানি G20 জোটের আগে সদস্য ছিল মূলত হচ্ছে 19টা রাষ্ট্র। দেখেন, 19টি রাষ্ট্র আর একটা সংস্থা, তার নাম হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এই যে 20টা সদস্য বিধায় এখানে নামকরণ করা হয়েছে G20। খেয়াল করেন তো আমরা দেখতে পাই যে এখান থেকে 2 বছর আগে আরো একটা সংস্থা এখানে যোগদান করে, যার নাম হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। এই আফ্রিকান ইউনিয়ন এখানে যোগদান করে। তো আফ্রিকান ইউনিয়ন যোগদান করার ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে সদস্য হয়ে যাচ্ছে মূলত কত? 21টি। তাহলে এই যে 21টি সদস্য রাষ্ট্র, এখানে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র মূলত হচ্ছে 19টি আর 2টা হচ্ছে সংস্থা। এই 21টা হচ্ছে সংস্থা, মানে কি বলে, সদস্য। তাহলে G20 জোট নাম হচ্ছে G20, কিন্তু সদস্য সংখ্যা কত হবে? 21। রাইট অ্যান্সার হচ্ছে 21। যারা 21 রাইট করছেন তারা হচ্ছে সব রাইট অ্যান্সার আপনাদের। ওকে, পরবর্তী যে কোশ্চেন, বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর প্রধান জোট কোনটি? একটু দেখি অ্যান্সার দেন। বিশ্বের তেল রপ্তানিকারক যে দেশগুলো আছে সেই দেশগুলোর যে প্রধান জোট, সেই জোটের নামটা কি? দেখি সবাই হচ্ছে অ্যান্সার দেন। বিশ্বের তেল রপ্তানিকারক যে দেশগুলো, তাদের প্রধান জোটের নামটা কি? এখানে দেখা যাচ্ছে না, বেঁধে যাচ্ছে না। আচ্ছা, এখানে দেখেন হচ্ছে আমরা 1 নাম্বার দেখতে পাচ্ছি হচ্ছে অ্যাপেক, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, অ্যাপেক। এরপরে 2 হচ্ছে, খেয়াল করে দেখেন, ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এরপর হচ্ছে RCEP, আর হচ্ছে WTO। এই যে 4টা সংস্থা আমরা দেখতে পাচ্ছি, তো এই 4টা সংস্থার মধ্যে কোনটা তেল রপ্তানিকারক দেশগুলোর জোট? একটু দেখি, আপনার অ্যান্সার দেন। আমার এখানে আসতেছে না। আমারটাই কমেন্ট আসছে এখন, ঠিক আছে। দেখি আপনারা হচ্ছে অ্যান্সার দেন। 11 নাম্বার, 11 নম্বরে অনেকে বলছেন হচ্ছে খ, অর্থাৎ বি, ওপেক।
আচ্ছা, খেয়াল করে দেখেন এখানে বিশ্বের যে রাষ্ট্রগুলো তেল রপ্তানি করে এদের প্রধান যে জোট তার নাম হচ্ছে এই যে ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। দেখেন বলেই দিচ্ছে পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এদের যে অর্গানাইজেশন তার নাম হচ্ছে কি ওপেক। আর অ্যাপেক হচ্ছে মূলত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, একটা রিজিওনাল অর্গানাইজেশন। বিশ্বের অন্যতম আমরা দেখতে পাই যে হচ্ছে অর্থনীতির যে ব্যাপ্তি, এই অর্থনীতির যে ব্যাপ্তি, এই ব্যাপ্তি অনুসারে বিশ্বের সবচাইতে বৃহত্তম অর্থনৈতিক জোটের নাম হচ্ছে আরসিইপি। আমরা লিখে রাখতে পারি অর্থনীতির ব্যাপ্তি, বা আমরা জিডিপি বলতে পারি। এটা অনুসারে সবচেয়ে বৃহত্তম অর্থনৈতিক সংস্থা হচ্ছে আরসিইপি। আর ডাব্লিউটিও এটাকে বলা হয় বৃহত্তম বাণিজ্যিক সংস্থা, বৃহত্তম বাণিজ্যিক সংস্থা। ওকে, আর এটা হচ্ছে আঞ্চলিক সংস্থা, আঞ্চলিক সংস্থা। আচ্ছা, আমাদের সর্বশেষ যে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, বিশ্বের অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি? আমরা অলরেডি আলোচনা করছি, তারপর আমরা এখানে একটু আলোচনা করব। লেখেন বিশ্বের অর্থনীতির ব্যাপ্তি অনুসারে সবচেয়ে বৃহত্তম সংস্থা কোনটা? বিশ্বের অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক সংস্থা কোনটা? বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটা? দেখেন আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, যদি বলে বিশ্বের অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বৃহত্তম অর্থনৈতিক জোট, সেটা আমরা অলরেডি বলেই ফেলছি আরসিইপি এটা। এরপরে যদি বলা হয় বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট, এই অর্থনীতির ব্যাপ্তি বাদ দেয়, জাস্ট আসে বৃহত্তম অর্থনৈতিক জোট, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন। অর্থনৈতিক জোট এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। আচ্ছা, এবার আসেন ডাব্লিউটিও, আমরা বললাম বৃহত্তম বাণিজ্যিক জোট। বাণিজ্যিক জোট। আর এই যে নাফটা, নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এরিয়া, মানে উত্তর আমেরিকা মহাদেশের যে রাষ্ট্রগুলো, মূলত তিনটা, আমেরিকা, তারপরে হচ্ছে কানাডা, আর হচ্ছে মেক্সিকো, এই তিনটা রাষ্ট্র মিলে একটা ফ্রি ট্রেড এরিয়া গঠন করার জন্য একটা সংস্থা প্রতিষ্ঠা করে, তার নাম হচ্ছে নাফটা। এটা যদিও এখন বর্তমান নাম হচ্ছে চেঞ্জ করে ইউএসএম এগুলো করছে, যে হচ্ছে ইউনাইটেড স্টেটস, তারপর হচ্ছে মেক্সিকো, এরপর হচ্ছে কানাডা। বুঝতে পারছেন কিনা? সেটা আমাদের লাগতেছে না এখন। দেখেন আমরা হচ্ছে যে নাফটা অর্থাৎ নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এরিয়া, এরপর হচ্ছে আরসিইপি ইউরোপিয়ান ইউনিয়ন, আর হচ্ছে ডাব্লিউটিও, যে চারটা। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট বললে আসবে হচ্ছে ডাব্লিউটিও, বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট বললে আসবে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। আর যদি বলে যে বিশ্বের অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটা, তাহলে সেটা হবে হচ্ছে কোনটা? আরসিইপি। আর যদি আপনাদেরকে এখানে একটা প্রাসঙ্গিক ওয়েতে আমরা একটা কোশ্চেন নিয়ে আসি, সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম পরিবেশ বিষয়ক সংস্থা কোনটা? যদি বলা হয় বিশ্বের বৃহত্তম পরিবেশ বিষয়ক সংস্থা কোনটা, তাহলে কোনটা হবে একটু বলেন তো দেখি, যারা আছেন। এর বাহিরের কোশ্চেন, এটা তো আমরা বললামই। বিশ্বের বৃহত্তম দেখি লিখবেন বিশ্বের বৃহত্তম পরিবেশ বিষয়ক সংস্থা। আমাদের টপিকের বাহিরের কোশ্চেন, বিশ্বের বৃহত্তম পরিবেশ বিষয়ক সংস্থা কোনটা? আপনারা যারা সংযুক্ত ছিলেন সবাই রাইট অ্যান্সার দিয়েছেন এটাতে। তো আমাদের এখন নেক্সট যে কোশ্চেনটা, যেটা হচ্ছে আপনাদের এখানে নাই, যে বিশ্বের বৃহত্তম পরিবেশ বিষয়ক সংস্থা কোনটা হবে?
বিশ্বের বৃহত্তম পরিবেশ বিষয়ক সংস্থা কোনটা একটু দেখি বলেন তো। এটা পরীক্ষায় আসার মতন কোশ্চেন এবং অনেক গাইড বইতে এটা নাই। বিশ্বের বৃহত্তম পরিবেশ বিষয়ক সংস্থা, দেখি আপনাদের কমেন্ট দেখব, না পারলেও সমস্যা নাই, আপনারা কমেন্ট করেন যে কোনটা হতে পারে। বিশ্বের বৃহত্তম পরিবেশ বিষয়ক সংস্থা, আচ্ছা বিশ্বের বৃহত্তম পরিবেশ বিষয়ক সংস্থা কোনটা, পারতেছেন না? আচ্ছা আমি একটু আপনাদেরকে দেখি, একটু পড়াই, একটু খেয়াল করেন, এখানে অল্প 5 মিনিট লাগবে। সেটা হচ্ছে একটা আবহাওয়া সংক্রান্ত সংস্থা প্রতিষ্ঠা হয় যার নাম হচ্ছে WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, 1950 সালে 23 মার্চ। এই যে বিশ্বের আবহাওয়া সংক্রান্ত একটা সংস্থা প্রতিষ্ঠা হচ্ছে WMO 1950 সালে 23 মার্চ, খেয়াল করেন। এবং আমরা দেখতে পাই যে 1972 সালের 5 জুন আর একটা পরিবেশ বিষয়ক সংস্থা প্রতিষ্ঠা হয় যার নাম হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, UNEP। এই দুইটা সংস্থা একত্র হয়ে আবার নতুন একটা সংস্থা প্রতিষ্ঠা হয়েছে যার নাম হচ্ছে IPCC। এটা 1988 সালে প্রতিষ্ঠিত হয়েছে, খেয়াল করে দেখেন, IPCC 1988 সালে। এই IPCC এর ফুল মিনিংটা নিয়ে একটু আপনাদের কনফিউশন তৈরি হয়, আমরা অনেকেই এটা ইন্টারন্যাশনাল বলে ফেলি। খেয়াল করে দেখেন, IPCC এর ফুল মিনিং হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। খেয়াল করেন, এই যে দুইটা সংস্থা মিলে আমরা দেখতে পাচ্ছি একটা সংস্থা প্রতিষ্ঠিত হচ্ছে, তাহলে দুইটা বড় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মিলে একটা নতুন বড় আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা হচ্ছে যেটা পরিবেশ নিয়ে কাজ করে। এই জন্য বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম পরিবেশ বিষয়ক সংস্থা হচ্ছে কোনটা, এই যে IPCC, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1900 কত সালে? 88 সালে। এবং এই পরিবেশ বিষয়ক তার অবদানের জন্য, কন্ট্রিবিউশন রাখার জন্য আমরা দেখতে পাই 2007 সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। এবং এই সংস্থা সদর দপ্তর নির্মাণ করা হয় সুইজারল্যান্ডের জেনেভা শহরে। তাহলে আমরা এখানে অনেকগুলো বিষয় জেনে নিলাম। তো আমাদের আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করলাম, এই টপিকের উপরে আপনাদের কারো কোনো কোশ্চেন বা কনফিউশন থাকলে আপনারা বলতে পারেন। আপনাদের কারো কোনো কোশ্চেন বা কনফিউশন থাকলে আমরা এখানে আপনাদের কোশ্চেন বা কনফিউশন গুলোর আলোচনা করব। আজকের লেকচারের উপরে আপনাদের কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে কিনা? এই যে বৈশ্বিক অর্থনৈতিক সংস্থা নিয়ে আমরা আলোচনা করলাম, এছাড়া যে সকল টপিকগুলো নিয়ে আলোচনা করলাম তার উপরে আপনাদের কারো কোনো কোশ্চেন বা কনফিউশন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা সেগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করতে পারবো। এবং দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে WMO এটা মূলত প্রতিষ্ঠিত হচ্ছে 1950 সালে 23 মার্চ। 1950 সালে 23 মার্চ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, বিশ্ব আবহাওয়া সংক্রান্ত সংস্থা প্রতিষ্ঠা হচ্ছে। এই জন্য এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 23 মার্চ বিশ্ব আবহাওয়া দিবস হিসেবে পালন করা হয়। আবার দেখেন এই যে UNEP, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটা প্রতিষ্ঠিত হচ্ছে 1972 সালের 5 জুন। এই জন্য 5 জুন এই তারিখটাকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। ঠিক আছে, আচ্ছা WMO এবং UNEP এর কাজ কপ সম্মেলনের আয়োজন করে? না, কপ সম্মেলনের আয়োজন করে সেটা মূলত হচ্ছে UNFCCC, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এই UNFCCC এর প্রধান কাজ হচ্ছে প্রতি বছর একটা জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, কনফারেন্স অফ দ্য পার্টিস, কপ সম্মেলনের আয়োজন করবে, প্রতি বছরই আয়োজন করে এটা। ঠিক আছে, এবং তার হোস্ট যে অর্গানাইজেশন সেটা হচ্ছে UNFCCC, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ।
আর কারোর কোনো কোশ্চেন? আশা করি নাই। ওকে, ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।